বাঙালির সব থেকে প্রিয় দ্বীপদার দীঘা দিয়ে শুরু করা যাক। ভোর 4টের সময় গাড়ি বাড়ির সামনে এসে হাজির। বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছিল তাম্রলিপ্ত এক্সপ্রেস সকাল 6:45-এ। স্টেশনে পৌঁছে দেখলাম ট্রেন নির্ধারিত সময়ের থেকে 2 ঘন্টা 15 মিনিট লেটে। 9টায় আসবে 6:45-এর ট্রেন। তাই অগত্যা স্টেশনের বাইরে কফি খেয়ে এবং ঝালমুড়ি চিপস খাওয়া দাওয়া করে সময়টাকে অতিক্রম করতে হলো। ছটা 45-এ ট্রেন বলে আমরা তো বাড়ি থেকে 4টেয় বেরিয়ে গেছিলাম। আর রাস্তাঘাট ফাঁকা থাকার জন্য সকালবেলায় আমরা কিন্তু ভোর 5টা 5:30টাতেই পৌঁছে গেছিলাম। শেষে প্ল্যাটফর্ম দেখা গেল। তাম্রলিপ্ত এক্সপ্রেস দিয়েছে 19 নাম্বার প্ল্যাটফর্মে। এই দীঘা যাওয়ার জন্য তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে আর কিন্তু কান্ডারি আছে। তো আমরা চুজ করেছিলাম তাম্রলিপ্ত এক্সপ্রেস। 9টায় আসার কথা ট্রেন, কিন্তু স্টেশনে ঢুকলো 9:30টায়। ট্রেনে উঠে গেলাম। আমাদের সিট নাম্বার ছিল 46 থেকে 51। আমরা 2S এ ট্রাভেল করছি আর এই 2S এ ভাড়া হচ্ছে মাত্র 105 টাকা। সেদিন ব্রেকফাস্টটা কোনো হোটেলে নয়, মায়ের হাতে বানানো লুচি আর আলুর দম দিয়ে কমপ্লিট করলাম। এতক্ষণ ট্রেন দেরি করে আসার পর যে বোরিং ব্যাপারটা, সেটা নিমেষেই দূর করে দিল এই ছোট্ট বাচ্চাটা। ট্রেনিং আলাপ এত সুন্দর নাচ গান দেখাচ্ছিল যে আমাদের সময় যে কিভাবে অতিক্রান্ত হয়ে গেল তা আমরা নিজেরাও বুঝলাম না। ট্রেন একে একে চেনা অচানা নানা রকম স্টেশন পাড়ি দিয়ে চলেছে তার নিজের গন্তব্যে। আর ট্রেনের মধ্যে এই পুচকে নাচ গান দেখে বেশ ভালোই মজা করছি আমরা। চলে আসলো মেছেদা। আর মেছেদা মানেই বাঙালি চপ খাবে না এমনটা না। মেছেদার বিখ্যাত চপ আমরাও নিয়ে নিলাম টেস্ট করার জন্য। আর স্বাদটা খুবই সুন্দর ছিল। অবশেষে আমরাও পৌঁছে গেলাম দীঘায়। দীঘায় নেমেই দেখলাম মানুষের ঢল। আমরা উইকডেজে এসেছি, তাই আশা করিনি যে এতটাও ভিড় থাকবে, কিন্তু নামতেই দেখলাম অনেক মানুষের সমাগম। দেখে বেশ ভালোই লাগলো। আর একদিকে দেখো এখানে দীঘার মন্দির হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, সেটা দেখে তো আমার মনটা খুবই ভালো হয়ে গেল। অবশেষে পৌঁছে গেলাম হোটেলে। আমাদের হোটেল স্টেশন থেকে কিন্তু একদমই কাছে। আমরা এবার স্টে করেছি নিউ দীঘা জয়রাম হাই টাইডে। সমুদ্র থেকেও হোটেলটা খুবই কাছে। সি ফেসিং রুম এবার আমরা পাইনি, তাই সি ফেসিং রুম নিতে পারিনি। আপনারা আসতে চেষ্টা করবেন সি ফেসিং রুম নেওয়ার। এটাতে কিন্তু ভিউটা আরো এনজয় করা যাবে, যদিও আমাদের ব্যালকনি থেকে অল্প স্বল্প সমুদ্র কিন্তু দেখা যায়। হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো এবং আমাদের কিন্তু এসি রুম ছিল। আমাদের অ্যাটাচ 2টো রুম ছিল এবং প্রত্যেকটা রুমের প্রত্যেকটা কোণাই প্রচণ্ড পরিষ্কার ছিল। আর ঘুরতে এসে ওয়াশরুম পরিষ্কার না থাকলে তো আমার হয় না, তো ওয়াশরুমটাও মোটামুটি পরিষ্কারই ছিল। এরপরেই বসে পড়লাম খাবার অর্ডার করতে। সেদিনের লাঞ্চ আমরা এই হোটেল থেকেই করেছিলাম। এই হোটেলেরও রান্নাবান্না খুব ভালো। দুপুরবেলা মেনুতে ছিল ভাত, আলু ভাজা, ডাল, আলু পোস্ত আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া আর লেবু লঙ্কা পেঁয়াজ তো ছিলই। খাওয়া করে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম সাইট সিনের জন্য। আজকে আমরা যাব ওশিয়ানা বিচ, ওল্ড দীঘা বিচ এবং ঢেউসাগর পার্ক ও অমরাবতী পার্ক। প্রথমেই চলে আসলাম ওশিয়ানা বিচ। ওশিয়ানা বিচ খুবই সুন্দর। দুদিকে রয়েছে সারি সারি গাছ আর মাঝখান থেকে সরু সিঁড়ি। সেই সিঁড়ি থেকে উঠলেই দেখা যাবে সমুদ্র আর নিচ থেকেই শোনা যাচ্ছে সমুদ্রের গর্জন। সে যে কি অপার দৃশ্য, সে নিজের চোখে না দেখলে বিশ্বাস করারই নয়। নির্জন সমুদ্র সৈকতে বেশ কিছুটা সময় কাটালাম।
অন্ধকার নেমে এলো। এইবারে পরের ডেস্টিনেশনে যেতে হবে। আমাদের ট্রেন লেট করে দেওয়ার জন্য যা যা প্ল্যানিং ছিল তা পুরোটাই বদলে গেছে, কিন্তু কিছু করার নেই। হাতে যতটুকু টাইম আছে তার মধ্যেই পুরো জায়গাটাকে ভালো করে ঘুরে দেখতে হবে। তাই ওশিয়ানা বিচ থেকে বেরিয়ে গিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো অমরাবতী পার্কে। টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 10 টাকা দিয়ে টিকিট কেটে আমরা প্রবেশ করলাম অমরাবতী পার্কের মধ্যে। এই পার্কটা সত্যিই খুব সুন্দর করে সাজানো গোছানো। এই পার্কে রয়েছে বোটিং এর সুব্যবস্থা, এছাড়াও রয়েছে রোপওয়ে। কিন্তু এবার আর আমাদের রোপওয়েটা চড়া হলো না, ওই যে বললাম হাতে সময় বড্ড অল্প। তাই ভালো করে পার্কটাকে নিজের পায়ে হেঁটে ঘুরে বেরিয়ে পড়লাম ঢেউসাগর পার্কের উদ্দেশ্যে। ঢেউসাগর পার্কে আছে নানান মজার মজার অ্যাক্টিভিটি। ঢুকেই তো আমার মনটা খুবই ভালো হয়ে গেল। এখানে বাচ্চা থেকে বড় যেই আসুক না কেন তারা প্রত্যেকেই প্রচন্ড মজা করবে। আমার তো গিয়ে খুবই ভালো লাগছিল। এত লোকজন আর এত অ্যাক্টিভিটি দেখতে দেখতে সময় যে কিভাবে কেটে যাচ্ছে সেটা বোঝার না। আর যারা আমার মতো ফটো তুলতে খুব ভালোবাসে তাদের জন্য তো এই জায়গাটা একদম আইডিয়াল। এখানে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে গেলে তোমরা প্রচুর প্রচুর ফটো তুলতে পারবে। আর এই অ্যাক্টিভিটিগুলো দেখতে দেখতে কিভাবে যে তোমাদের সময় চলে যাবে সেটা তোমরা নিজেরাও বুঝতে পারবে না। এছাড়াও এখানে অনেক খাবার স্টল আছে। অবশেষে ঢেউসাগর পার্ক থেকে আমরা বেরিয়ে চলে গেলাম ওল্ড দীঘা সি বিচে। সন্ধ্যেবেলার দৃশ্যটা খুবই সুন্দর। সমুদ্রের ধারে বসে থাকলেই সারি সারি দোকান দেখতে পাবে, আর সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে। এই ঢেউয়ের আনাগোনা দেখতে আর এত দোকান মানুষের কোলাহল দেখতে মন্দ লাগবে না। আমরা চলে গেলাম আমাদের রাত্রিবেলার ডিনার করতে ওল্ড দীঘাতেই পারিজাত হোটেল। এর আগেও একবার এসে আমরা এই হোটেলেই খাওয়া দাওয়া করেছিলাম। হোটেলের খাবার আগের বার আমার বেশ ভালোই লেগেছিল, তবে এবার মোটামুটি লেগেছে। মর্নিং এভরিওয়ান, সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসেছি আমাদের হোটেলের ব্যালকনিতে। ব্যালকনি থেকে দেখা যাচ্ছে এখানে প্রচুর হোটেল আছে, আর ওই সামনেই কিন্তু সমুদ্র। সকালবেলায় গরম গরম চা আর চায়ে চুমুক দিতে দিতে ব্যালকনিতে দাঁড়িয়ে এনজয় করলাম সমুদ্র। এবার আমরা সি ফেসিং রুম পাইনি, তবে পরের বার আসলে নিশ্চয়ই এই হোটেলে সি ফেসিং রুমে থাকবো। আমাদের আজকে প্রথম গন্তব্য বিচিত্রপুর, আর যেমন ভাবনা তেমন কাজ, চলে আসলাম বিচিত্রপুরে। টিকিট কেটে নিলাম বোটিং এর জন্য, আর এখন এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলছি বোটিং এর জন্য। বললাম বোটে। প্রথমে একটু ভয় লাগছিল ঠিকই, কিন্তু তারপরে বেশ ভালো লাগছিল। কারণ এত সুন্দর প্রকৃতি যদি ধরা দেয় তাহলে কার না ভালো লাগবে বলুন তো। দুদিক থেকে ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখান থেকে এগিয়ে চলেছে আমাদের বোট। সে যে কি সুন্দর দৃশ্য, সে নিজের চোখে না দেখলে বিশ্বাস করারই নয়। ক্যামেরায় যতটা পারলাম আপনাদেরকে ধরা দিলাম। আপনারা এবার দীঘা আসলে বিচিত্রপুর কিন্তু একদমই মিস করবেন না। আমাদের এই বোটে আমরা 6 জন ছিলাম, আমাদের ভাড়া পড়েছিল 1200 টাকা। তো সেই 1200 টাকা ভাড়া দিয়ে এত সুন্দর দৃশ্য যদি উপভোগ করা যায় তাহলে আর কি চাই। প্রথমে বোটে ওঠার পর যতটা ভয় লাগছিল, তারপরে ঠিক ততটাই মজা লাগতে শুরু করলো। সুন্দর দৃশ্য নিজে যেমন দেখছিলাম সেরকম ভাবছিলাম তোমাদের সাথে যখন শেয়ার করব তোমাদেরও নিশ্চয়ই এগুলো দেখতে, মানে এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগবে। আমাদের নামিয়ে দিল নির্দিষ্ট গন্তব্যে। আবার 30 মিনিট পরে এই বোটেই আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশনে। আর এখানে লাল কাঁকড়া একদম ভর্তি। এত সুন্দর ম্যানগ্রোভ অরণ্য যে দেখে তো মনটা জুড়িয়ে গেল, আর চোখেরও সার্থকতা আসলো। এখানে মানে জলের ধারে এই দোলনাগুলো চড়তে দারুণ লাগবে। কাঠের গুঁড়ি দিয়ে বানানো এই দোলনা এক অসাধারণ অনুভূতি এনে দেয়।
জায়গাটা এক কথায় অসাধারণ। দীঘাতেও যে এরকম জায়গা আছে এটা তো আমার আগে জানাই ছিল না। তবে আমি সবাইকে সাজেস্ট করব এবার দীঘা আসলে বিচিত্রপুরটা মাস্ট ভিজিট। এটা ভিজিট করতে কিন্তু একদমই কেউ ভুলো না। এই জায়গাটা খুবই সুন্দর, আর নিজের চোখে না দেখলে সেটা তোমরা বুঝতেই পারবে না যে জায়গাটা কতটা সুন্দর। আবার আমরা উঠে পড়লাম বোটে, আর গল্প করতে করতে চললাম আমাদের গন্তব্যে। এই জার্নিটা এত ভালো লাগছে কি বলবো। মনে হচ্ছে এই বিচিত্রপুরে 30 মিনিট হল্ট না দিয়ে যদি বোট আমাদের 45 মিনিট কিংবা 1 ঘন্টার জন্য এখানে থাকতে বলতো, তাহলে বোধহয় আরো ভালো করে জায়গাটাকে এনজয় করতে পারতাম। কিন্তু কিছু করার নেই, সময় তার গতি মেনে চলবে, আর আমাদেরও সেইভাবেই চলতে হবে। যাই হোক, আমরা এগিয়ে চললাম আমাদের নির্দিষ্ট গন্তব্যে। এর পরবর্তী গন্তব্য চন্দনেশ্বর মন্দির। চন্দনেশ্বর মন্দির শুনেছি খুবই জাগ্রত, আর এখানে দেখো কত মানুষ দণ্ডি কাটছে। এখানে আসলে না বাদরের হাত থেকে একটু সাবধান, চশমা তারপর ফোন এগুলোকে একটু সাবধানে রেখো। আমরা চলে আসলাম পুজো দিতে। ঠাকুরকে দর্শন করে পুজো দিয়ে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্য তালসারিতে। এর আগে যতবারই দীঘা এসেছি বহুবার গেছি তালসারিতে, তাই এবার আর নামলাম না, ওপর থেকেই তোমাদের সাথে শেয়ার করলাম। আর তালসারির পরে আমাদের গন্তব্য উদয়পুরে। উদয়পুর বিছাও এবার আর নামিনি। আসলে এই জায়গাগুলো এতবার ঘোরা যে এবার আর সময়ের অভাবে নামলাম না, তোমাদের সাথে এমনি শেয়ার করলাম ভিডিও। অবশেষে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম আমাদের নিউ দীঘা বিচে। সমুদ্রে এসছি আর সমুদ্রের জলে পা ভেজাবো না, তাও কি হতে পারে? এখন বাজে ঠিক 3টে, আর দেখো সমুদ্রের জলে এখনো এত লোক, প্রত্যেকে প্রাণ খোলাভাবে মজা করছে। এত ভালো লাগছে দেখতে, কি বলবো। বেশি দূরে যেতে একটু ভয়ই করে, তাই পার থেকে সমুদ্রের মজা নিলাম, অল্প জলে পা ভেজালাম। তেলে এসে স্নান করে লাঞ্চ অর্ডার করে দিলাম। আমাদের লাঞ্চের মেনুতে ছিল ভাত, মাটন কষা, মিষ্টি আর লেবু লঙ্কা পেঁয়াজ তো থাকবেই। টেস্ট নিয়ে উঠেই দেখলাম সন্ধেবেলায় প্রত্যেকটা হোটেল কত সুন্দর করে সাজিয়েছে, আর কেনাকাটা করা তো আমার মাস্ট। তাই বিকালে বেরিয়েই আইসক্রিম খেয়েই চলে গেলাম কেনাকাটা করতে। যেখানেই যাই ব্যাগ ভর্তি করে শপিং কিন্তু আমাকে করতেই হয়, তাই প্রচুর কিছু কেনাকাটা করে চলে আসলাম আমাদের হোটেল জয়রাম হাইটাইটে। আজকে হোটেলে ডিনার করব। ডিনারের মেনুতে ছিল ভাত, আলু ভাজা, আলু পোস্ত, ডিম কষা আর মাছের কারি, আর তার সাথে ছিল চাউমিন। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে গেলাম বিচের ধারে একটু কেনাকাটা করতে। আজকে আমরা বাড়ি চলে যাব, তাই মনটা একটু খারাপ। আবার নেমে পড়লাম সমুদ্রে একটু পা ভেজাবো বলে। এত মানুষ পাহাড় পছন্দ করে, আমারও কিন্তু পাহাড় খুব ভালো লাগে, কিন্তু কেন জানি না সমুদ্র আমার পাহাড়ের থেকেও একটু বেশি ভালো লাগে। তাই সমুদ্রে পা ভেজানোর লোভটা সামলাতে পারলাম না। পারেই নিজের মতো একটু সময় কাটালাম, সমুদ্রের ঠান্ডা জলে পা ভেজালাম, আর ভাবছিলাম যে যদি আর 2 দিন থেকে যাওয়া যেত খুবই ভালো হতো। আসলে প্রত্যেকটা ট্রিপের শেষেই আমার এরকম মনে হয় যদি সেখানে আর 2 দিন থেকে যাওয়া যেত, কিন্তু হাতে যে সময় বড্ড কম। আমাদের বাড়ি ফেরার ট্রেনও কিন্তু তাম্রলিপ্ত এক্সপ্রেস। তাই সমুদ্রের ধারে মা, দিদি সবাইকে কয়েকটা ভালো ফটো তুলে দিলাম, আর নিজেও কয়েকটা ভালো ফটো তুলে চায়ের কাপে চুমুক দিতে দিতে একটু বসে নিরিবিলি একান্তে সমুদ্র এনজয় করছিলাম। তখন সময়টা সকাল 9টা, আর দেখো সমুদ্রে এত মানুষের ঢল উঠে পড়েছে। তারপর এক রাশ হতাশা রেখেই চলে আসলাম হোটেলে চেক আউট করতে।
পেমেন্ট করে টাকা পয়সা ক্লিয়ার করে বেরিয়ে গেলাম দীঘা স্টেশনের জন্য। বাড়ি ফিরতে হবে, ট্রেনের সময় হয়ে গেছে। সঠিক সময় প্ল্যাটফর্মে চলে আসলো, আমরা উঠে বসলাম ট্রেনে। এবার ট্রিপের প্রথম দিনে আমরা ঘুরেছিলাম ওশিয়ানা বিচ, ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক এবং ওল্ড দীঘা বিচে, এবং তারপরের দিন ঘুরেছিলাম বিচিত্রপুর, তালচারি, উদয়পুর এই জায়গাগুলো এবং চন্দনেশ্বর মন্দির। কিন্তু এবার আমাদের শঙ্করপুর যাওয়া হয়নি। তোমাদের কাছে সময় থাকলে অবশ্যই ঘুরে দেখবে। পৌঁছে গেলাম হাওড়া আর উবের করে চললাম বাড়ির পথে। এই ট্রিপটা এখানেই শেষ হলো, কিন্তু ট্রিপ শেষ হওয়ার আগে আমাদের টোটাল কত টাকা খরচ হয়েছে তার একটা আনুমানিক হিসেব তোমাদের দিয়ে দিই। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।